প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, এখান থেকে বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এর সমাধান নিয়ে আলোচনা করব, সেই সাথে এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। তোমরা লক্ষ্য করলে দেখবে একটি উদ্ভিদ বহু বীজ সৃষ্টি হয়। এই বীজগুলো থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। এছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকেও নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এসবই উদ্ভিদের প্রজনন বা বংশবৃদ্ধির উদাহরণ। পাঠ 1 থেকে 3, প্রজনন বা জনন। পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে দিতে চায়। এটাই প্রকৃতির নিয়ম, যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার, যথা অযৌন ও যৌন জনন। প্রথমে আছে অযৌন জনন, যে প্রক্রিয়াটি দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তা অযৌন জনন। নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি। অযৌন জননের প্রধানত দুই প্রকার, যথা স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন। স্পোর উৎপাদন প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অণুজীব উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। এদের অণুবীজস্থলি বলে। একটি অণুবীজস্থলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে, তবে কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজ থাকতে পারে। থলির বাইরে অণুবীজ উৎপন্ন হয়, এদের বহির অণুবীজ বলে। অণুবীজগুলোর কোনো একটিতে কনিডিয়াম বলে। মাইকোর এ থলির মধ্যে অসংখ্য অণুজীব উৎপন্ন হয়। পেনিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর হলো অঙ্গজ জনন। কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষের সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। এখান থেকে তোমরা অযৌন জননের সংজ্ঞা, সেই সাথে স্পোর উৎপাদন এবং অঙ্গজ জননের সংজ্ঞাটি পড়ে নেবে। এরপর আছে প্রাকৃতিক অঙ্গজ জনন। বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে এই অঙ্গজ জনন দেখা যায়। যেমন এখানে প্রাকৃতিক অঙ্গজ জননের প্রকারভেদ দেওয়া আছে। লক্ষ্য করো, প্রথমে আছে দেহের খণ্ডায়ন। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি উদ্ভিদের দেহে কোনো কারণে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসাবে জীবনযাপন শুরু করে। দুই হলো মূলের মাধ্যমে। কোনো কোনো উদ্ভিদ মূলের নূতন কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নূতন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন পটল, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশি মোটা ও রসালো হয়। এদের গায়ে কুড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নূতন উদ্ভিদ গজায়, যেমন মিষ্টি আলু। 3 নাম্বার, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। উদ্ভিদের কোনো অংশকে কাণ্ড বলে তা তোমরা নিশ্চয়ই জানো।
তবে কিছু কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তা কাণ্ড বলে মনে হয় না। এরা পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ কোনো কোনো কাণ্ড দূর থেকে বা বাইরে থেকে আপাতদৃষ্টিতে কাণ্ড বলে মনে না হলেও সেগুলো হবে রূপান্তরিত কাণ্ড। বিভিন্ন প্রতিকূলতায় খাদ্য সঞ্চয় অথবা অঙ্গ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। এদের বিভিন্ন রূপ নিচে দেওয়া হলো। অর্থাৎ রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে যে অঙ্গ জনন হয় তার প্রকারভেদ হলো কয়েকটি। তার মধ্যে প্রথমটি হলো টিউবার। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি হয়, এদেরকে টিউবার বলে। এখান থেকে তোমরা টিউবারের সংজ্ঞাটা দেখে নিতে পারো। ভবিষ্যতে এই কন্দ জননের কাজ করে। কন্দের গায়ে ছোট ছোট গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতো, তাই এগুলোকে চোখ বলা হয়। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে। আঁশের মতো অসবুজ পাতা বা শল্কপত্র কক্ষে এসব কুঁড়ি জন্মে। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেমন আলু। এখানে একটি কাজ দেওয়া আছে, এটা একটি গুরুত্বপূর্ণ কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। আলু ও আদা থেকে কিভাবে অঙ্গ জনন ঘটে তা হাতে কলমে দেখাও। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে আলু ও আদা থেকে কিভাবে অঙ্গ জনন ঘটে তা নিম্নে উপস্থাপন করা হলো। আলু রূপান্তরিত কাণ্ডের টিউবার রূপের মাধ্যমে অঙ্গ জনন ঘটে। কিছু কিছু উদ্ভিদে মাটির নিচে শাখার অগ্রভাগ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে। ভবিষ্যতে এ কন্দ জননের কাজ করে। কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, এগুলো দেখতে চোখের মতো, তাই এদের চোখ বলে। একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে। আঁশের মতো অসবুজ পাতা বা শঙ্খপত্র কক্ষে এসব কুঁড়ি জন্মে। প্রতিটি চোখ একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। এভাবে আলুর অঙ্গজ জনন ঘটে। আলুর অঙ্গজ জনন প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রথমেই আলুর গায়ে একাধিক গর্ত বা চোখ থাকে। এরপরে আলু মাটিতে কয়েকদিন রেখে দিতে হয়। এরপর পাতা বা শঙ্খপত্র কক্ষে কুঁড়ি জন্মে এবং পরবর্তীতে একটি কুঁড়ি থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। এরপর আদা। আদা রূপান্তরিত কাণ্ড রাইজোম রূপের মাধ্যমে অঙ্গ জনন ঘটে। এরা মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। এভাবে আদার অঙ্গ জনন ঘটে। আদার অঙ্গ জনন প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রথমে আদা মাটিতে কয়েকদিন রেখে দিতে হয়। এরপর পর্বসন্ধিতে শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরপর কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয় এবং সর্বশেষ অনুকূল পরিবেশে এইসব মুকুল আলাদা উদ্ভিদের জন্ম দেয়। এই ছিল এই কাজের সমাধান। এরপর আছে রাইজোম। এরা মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসালো হয়। অনুকূল পরিবেশে এইসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে, যেমন আদা। কন্দ বা ভাল্ভ। এরাও অতি ক্ষুদ্র কাণ্ড। এদের কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয়, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। এরপরে আছে স্টোলন। তোমরা কচুর লতি দেখে থাকবে, এগুলো কচুর শাখাকাণ্ড। এগুলোর জননের জন্য পরিবর্তিত হয়। স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়। এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা।